আমন্ত্রণ ডায়মন্ড সিমেন্ট প্রসঙ্গ চট্টগ্রামে। দর্শক, আপনারা জানেন চ্যানেল 24 এর সাপ্তাহিক এই আয়োজনে আমরা সমসাময়িক নানা বিষয়ে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করি। আপনারা নিশ্চয়ই জানেন এখন দেশ জুড়ে ভোটের হাওয়া, নির্বাচনের যে আমেজ সেটি সারা দেশেই এক ধরনের ছড়িয়ে পড়েছে। চট্টগ্রামের কি পরিস্থিতি, চট্টগ্রামে কেমন ভোটের হাওয়া বা পরিবেশ কেমন, সেসব বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করতে চাই। আমাদের সঙ্গে স্টুডিওতে একজন অতিথি যোগ দিয়েছেন। তিনি হচ্ছেন দৈনিক পূর্বকোণের প্রধান প্রতিবেদক সাইফুল আলম। স্বাগত আপনাকে আমাদের এই অনুষ্ঠানে। জি, আপনাকে ধন্যবাদ। আমি শুরুতে যেভাবে বলছিলাম যে সারা দেশে এক ধরনের নির্বাচনী আমেজ তৈরি হয়েছে। আপনি নিজেও একজন সংবাদকর্মী, আপনার দৃষ্টিতে চট্টগ্রামে আসলে সারা দেশের যে চিত্র, চট্টগ্রামের চিত্রটা কেমন, বা ভোটের হাওয়া বলি আমরা, পরিবেশ বলি, সেটা আসলে কেমন দেখছেন বা আপনার পর্যবেক্ষণে কি বলে? আচ্ছা, প্রথমে বিজয়ের মাস, মহান মুক্তিযুদ্ধের যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত এবং তাদের বীরদের প্রতি শ্রদ্ধা জানাই। আর একটু আপনার মাধ্যমে চ্যানেল 24 কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই যে চট্টগ্রামের মানুষের কথা বলার জন্য অন্তত আমাদের জন্য একটা সুযোগ আপনাদের আছে। আচ্ছা, আর আপনি যে প্রশ্নটা করলেন যে চট্টগ্রামের হাওয়া, যে নির্বাচনী হাওয়া আসলে অলমোস্ট শুরু হয়ে গেছে। আরও আপনি জানেন যে 3রা নভেম্বর যখন বিশেষ করে বাংলাদেশের বর্তমানে প্রধান দল যে বিএনপি, তাদের যখন মনোনয়ন প্রত্যাশীদের নাম ঘোষণা করা হলো, তারপর আগে থেকেই কিছুটা হচ্ছিল, বাট এরপর থেকে মোটামুটি এক ধরনের প্রচারণা চলছে। বলা যায় যে শীতের এই আমেজের মধ্যে যদি উষ্ণতা কিছু ছড়ায়, সেটাই নির্বাচনী আমেজটাই। তো তফসিলের আগে আসলে মানে যেটা প্রত্যাশা করা হয়, মানুষ তো আসলে নির্বাচন, যেহেতু অনেক দিন ধরে নির্বাচনের যে একটা আবহাওয়া, আসল প্রকৃত আবহাওয়াটা আসলে আমরা অনেকেই পাচ্ছিল না। বিশেষ করে আজকের যারা তরুণ, তাদের কাছে তো এটা একটা বড় প্রাপ্তি, মানে এই ধরনের একটা সুযোগ। তো যার যেই অবস্থান থেকেই সবাই চাইছে একটা ভালো ইলেকশন হবে, সেই প্রত্যাশার সামনে রেখেই বিভিন্ন জায়গায় আমরা দেখছি প্রায় অলমোস্ট ধরেন জামাত ইসলামী, বিএনপির পরে জামাত ইসলামী তো আগে থেকেই তাদের প্রার্থীতা ঘোষণা করেছে। আরও বেশ কয়েকটা দলই তাদের প্রার্থীতা মোটামুটি আমরা আগে থেকেই জানতাম। বিএনপি একটু শেষে করলো। তো আমরা প্রচারণার দিক থেকে আমরা যেমন নির্বাচনের মনোনয়ন, যেমন জামাতের যে কাজটা আমরা দেখেছিলাম প্রথমেই, মানে তারা এই যে একটা খাল পরিষ্কার করে তাদের একটা জানান দিতে চাচ্ছিল যে জনমুখী একটা কাজ তারা করে মানুষের মধ্যে একটা অবস্থান বা জায়গা তৈরি করার একটা চেষ্টা চলছিল। এরপরে বিএনপিও তাদের কিছু টুকটাক কাজকর্ম শুরু করেছে। ইদানিং যে কাজটা হচ্ছে, তারা প্রত্যেকটা পাড়ায় মহল্লায় তারা বিভিন্ন উঠান বৈঠকের মতো কাজ করছে, বিএনপির কথাই বলছি, বা অন্যরাও ছোটো মোটো পরিসরের মধ্যে করছে। এবং আপনি নিশ্চয়ই জানেন যে গতকালকে চট্টগ্রামে 8 দলের যে জামাতের সাথে বা ইসলামী চরমনায়ের পীর সাহেব সহ 8 দলের যে সমাবেশটা লালদিঘিতে হলো, এটাও এক ধরনের শোডাউনের মতোই। তো অলমোস্ট আপনি যদি মানে আমি বলতে পারি যে, এবং যে এনসিপি, যে নতুন তরুণদের দল, তারা তো অলরেডি দেখলাম কয়েকদিন আগে, গত পরশু সম্ভবত, তারাও একটা শোডাউন করেছে। তাদের বিচ্ছিন্নভাবে যে পদের, মানে যেখানে আছে, কেউ মোটরসাইকেল দিয়ে শোডাউন দিচ্ছে, কেউ জনগণের কাছে তাদের লিফলেট বিতরণ করছে। সব কিছু মিলিয়ে সব দলই মোটামুটি তাদের প্রচারণা শুরু করে দিয়েছে অলমোস্ট। এই যে আমরা বলি যে নির্বাচনী আমেজ বলি বা নির্বাচনী হাওয়া যেটা, কিন্তু এর মধ্যেও মানুষের মধ্যে এক ধরনের একটা প্রশ্ন তৈরি হয়ে আছে, যে সেটা হচ্ছে যে মানে নির্বাচন তফসিল হবে কিনা, বা নির্বাচন আদৌ ফেব্রুয়ারিতে হবে কিনা। এই প্রশ্নটা আসলে মানুষের জনমনে কেন জাগছে, আপনার কি মনে হয়? মানে এত নির্বাচনী হাওয়া, এত আমেজের মধ্যেও। না, আপনি একটা আপনার ইয়েটা আমি বুঝতে পেরেছি, আপনি যেটা বলতে চাচ্ছেন। মানে মানুষের আসলে সংশয় প্রথম থেকেই আছে, মানে শুরুর দিকে যেমন আমাদের যে অন্তর্বর্তী সরকার, একটা সময় আমরা শুনলাম সেই একদম শুরুর দিকে আর কি, 5 আগস্টের পরে ওনারা যখন কাজ শুরু করে, একটা পর্যায়ে এসে ধরলাম যে স্যার আপনি এত বছর থাকেন, 5 বছর থাকেন, এই থাকেন সেই থাকেন। মানে এক এক রাজনৈতিক সংগঠন বলেন বা বিভিন্ন বিশ্লেষক যারা, বিশেষ করে তারা এক একজনে এক এক ধরনের সংশয়ের কথা তারা বলছিল। কিন্তু এর মধ্যেও তো আপনি কিন্তু লক্ষ্য করেন, তাদের যে একটা মানে ফেব্রুয়ারিতে ইলেকশন অলরেডি হবে, এটা বারবারই এখন বলা হচ্ছে। এক সময় হবে কি হবে না, পরে এপ্রিলে হবে কি ফেব্রুয়ারিতে হবে, এরপরে ফেব্রুয়ারির কথাটা এখন মোটামুটি স্টাবলিশ। আপনি তো 2-3 দিন পরে হয়তো আশা করা যায়, যেমন 10-11 তারিখের ভিতরেই হয়তো তফসিলের এর মধ্যেই হয়ে যাবে। তো আসলে মানুষের একটা জিনিস হচ্ছে কি, পারসেপশনটা এমন, আমরা এত বেশি অনিশ্চয়তার মধ্য দিয়ে আমাদের জীবন কাটাচ্ছি, রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে এই ধরনের কথাগুলো একটু কেউ বললে আমরা এগুলো একটু মানে আমলে নেই। আমার ধারণা যে নির্বাচন যে হবে, এ ব্যাপারে কোনো আমার অন্তত কোনো শঙ্কা নেই, সংশয় নেই।
নির্বাচন হবে এবং একটা সুনির্দিষ্ট রূপরেখা এক ধরনের আমরা পেয়ে গেছি অলরেডি। নির্বাচনটা ফেব্রুয়ারির মধ্যে বা 18 বা এর আগেই হয়ে যাবার একটা প্ল্যান আমরা শুনছি। রাজনৈতিক দলদের মধ্যে পিআর নিয়ে, তারপরে মানে ওদের যে কিছু চাওয়া পাওয়া, গণভোটে নিয়ে একটা ধরনের দ্বন্দ্ব ছিল। আপনি খেয়াল করবেন যে এটা এখন কমে গেছে। একটা স্পেসিফিক যখন অন্তর্বর্তী সরকার থেকে ঘোষণা এলো, এরপরে কিন্তু অলমোস্ট এটা কেটে গেছে। এই আলোচনাগুলো এখন আর মানে কার্যকর নেই। তো আলটিমেটলি এই সংশয়ের মধ্যে দিয়ে আমরা আসলে অনিশ্চয়তায় আমাদের মধ্যে এক ধরনের সংশয় তৈরি করেছি। সেটা হয়তো এই যেভাবে চলে গেছে, আপনি তফসিল ঘোষণা করলে আরও বেশি পরিষ্কার হবে। দিন যতই যাবে আপনি তত বেশি পরিষ্কার হবে এবং আমি মনে করি যে নির্বাচন হবে। নিশ্চয়ই। আরেকটা বিষয় হচ্ছে এই যে নির্বাচনের আগের একটা পরিবেশ থাকে, নির্বাচনের সময় একটা পরিবেশ, নির্বাচনের পরবর্তী একটা পরিবেশ। এখন আমরা যদি বলি যে নির্বাচন পূর্ব পরিবেশ, কিছুদিন আগে আমরা 1 মাস আগের একটা ঘটনা আপনি নিজেও দেখেছেন যে চট্টগ্রাম 8 আসনে একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে এক প্রার্থীর প্রচারণায়। এইটাকে কেন্দ্র করে যদি আমরা বলি যে নির্বাচনের পূর্বের যে পরিবেশ থাকা উচিত, সেটা আসলে এই মুহূর্তে কতটা আছে বা আসলে কি করা যায় এই জায়গাটাতে? না, নির্বাচন আপনি যদি নিরাপত্তা ইস্যুটা বলেন, মানে এখানে যদি বলেন যে নির্বাচনী পরিবেশের আপনি 8 ছাড়া কি আর বাকি কোনো আসলে এই ধরনের কিছু দেখেছেন? না। আবার ওই ঘটনাটা কিন্তু একটা ভিন্ন প্রেক্ষিত এই বিষয়টা, কারণ এটা একটা গোষ্ঠী, মানে একটা সন্ত্রাসী গোষ্ঠী নিজেদের অন্তর্দ্বন্দ্বের একটা ফল ওখানে ওই প্রচারণাকালে ঘটেছে। এটাকে আমি নির্বাচনের সাথে আসলে আপনি যদি পরিবেশের সাথে এটাকে আনতে চান, আমি এটা মানে মানতে নারাজ এই কারণে, কারণ আপনি দেখবেন যে ওই ঘটনার পরে টিল নাও কোনো জায়গায়, কোনো চট্টগ্রামে তো 16টা আসন, কোথাও কিন্তু এই ধরনের মানে সংশয় বা আপনি এই ধরনের কোনো ধরনের কার্যক্রম আমরা কোথাও দেখিনি। এক ধরনের সুন্দর পরিবেশ বিরাজ করছে, যার যার মতো কাজ করছে। আমি ওই ঘটনাটাকে আসলে ওই প্রেক্ষিতে, মানে ওই সময়ের জন্য এটাকে আমি একটু বিচ্ছিন্নই বলবো, কারণ এরপরে এটা নিয়ে আর কিছু হয়নি এবং এগুলা নিয়ে যারা জড়িত ছিল, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অলরেডি একটা গ্রুপকে ধরেছে, ওই বিষয়ে সাসপেক্ট করতে পেরেছে কারা করেছে, তাদেরকে কাউকে ধরেছে, অস্ত্র উদ্ধার হয়েছে, আপনি এটা জানেন। তো অলমোস্ট আমার মনে হয় না এই পরিবেশ যেটুকু আছে আমি সন্তোষটি প্রকাশ করছি। পরিবেশ তো সার্বিকভাবে যখন আপনার তফসিল ঘোষণা হবে, তারপরে যখন ক্যাম্পেইন পুরাদমে শুরু হবে, তখন টুকটাক কিছু হতে পারে। আমি আশা করবো যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেহেতু অনেক বছর পরে মানে বলা হচ্ছে যে একটা ভালো ইলেকশন অনেকে প্রত্যাশা করছে, অংশগ্রহণমূলক অংশগ্রহণমূলক করার জন্য মানে অনেকেই আশাবাদী। তো সেই দিক থেকে অন্তর্বর্তী সরকার নিশ্চয়ই আমি প্রত্যাশা করি যে উপযুক্ত ব্যবস্থা নেবেন। আইনশৃঙ্খলা বলেন, নির্বাচনী পরিবেশ বলেন, মানে আমরা যেটাকে বলি প্লেইং ফিল্ড যেটা বলি, সেই ফিল্ডটা অক্ষুণ্ণ রাখার জন্য তারা তাদের সর্বাত্মক প্রচেষ্টা রাখবে বলে আমি আশা করি। আপনি একজন মানে সাংবাদিক হিসেবে যদি আপনার মূল্যায়নের জায়গায় বলি, বিএনপি প্রার্থী ঘোষণা করেছে ইতিমধ্যে, তারা প্রায় চট্টগ্রাম 16টি আসনের মধ্যে 14টিতেই তারা প্রার্থী দিয়েছে, 2টিতে বাকি আছে। চট্টগ্রাম 11 এবং 14 দুইটা আসন বাকি রয়েছে। 14 আসনে তারা প্রার্থী দিয়েছে, জামাতও প্রার্থী দিয়েছে, এনসিপি হয়তো এখনো দেয়নি, বা অন্যান্য দলগুলো টুকটাক করে প্রার্থী দিচ্ছে। বিশেষ করে বড় দলগুলো যে প্রার্থী দিয়েছে চট্টগ্রামে, একটু যদি আপনার দৃষ্টিতে একটু মূল্যায়ন জানতে চাই আসলে প্রার্থীতা নিয়ে। না, আসলে আমরা বিশেষ করে পরিবর্তিত 5ই আগস্টের পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের অনেকেরই আশা ছিল, মানে আমরা অনেকের সাথে কথা বলি, তো অনেকেরই একটা ধারণা ছিল রাজনৈতিক দলগুলো এইবার একটু নবীনদেরকে সুযোগ দিবে, মানে বেশি করে সুযোগ দিবে। সুযোগ অলরেডি দিয়েছে, কম বেশ সবাই মানে দেওয়ার চেষ্টা করেছে। আপনি এনসিপি ছাড়া, এনসিপি গণ অধিকার পরিষদ, এরা তো ধরেন একেবারে তরুণদের দল, সেটা ঠিক আছে। এর বাইরে যেসব আছে তারা নবীন প্রবীণ মিলিয়েই তারা ভারসাম্য রক্ষা করেছে আমরা যেটুকু দেখেছি। আরও কিছু তরুণ যদি থাকতো, হয়তো আমাদের যারা খুব আশা করেছিল প্রত্যাশার দিক থেকে যে মানে তরুণদের মাধ্যমে পরিবর্তনটা আরও বেশি বড় আকারে আসবে, যেহেতু আমাদের মূল কনসেপ্টটাই ছিল কিন্তু সংস্কার। 5ই আগস্টের মূল এটা হচ্ছে রাজনৈতিক একটা বড় ধরনের সংস্কার, রাজনৈতিক অর্থনৈতিক প্রত্যেক ক্ষেত্রে একটা সংস্কারের খুবই আশা ছিল। সেদিক থেকে অনেকেই মনে করেছিল তরুণরা আসলে পরিবর্তনটা বেশি হবে, মানে ওদেরকে রাখবে এবং তরুণদেরকে আকৃষ্ট করার জন্য প্রত্যেকটা দলই চেষ্টা করবে। যেহেতু আপনি নিশ্চয়ই জানেন যে এবার যে সর্বশেষ ভোটার হালনাগাদ তালিকা যেটা আমাদের চূড়ান্ত খসড়া যেটা করেছে, সেখানে আমরা যেটা দেখেছি তরুণদের একটা বড় অংশ কিন্তু অলরেডি মানে বেড়েছে তাদের সংখ্যা। তো তাদেরকে আকৃষ্ট করলে, মানে যেহেতু বলা হচ্ছে যে তারা হচ্ছে গেম চেঞ্জার হবে এবারের ইলেকশনে, আমার ধারণা ছিল যে রাজনৈতিক দলগুলো হয়তো তাদেরকে আকৃষ্ট করার জন্য হলেও একটু তাদের পার্টিসিপেশন তরুণদেরকে বা নবীনদেরকে স্থান দিবে। সেদিক থেকে হয়তো আর একটু বাড়ানো যেত, তবে আমার অলমোস্ট মনে হচ্ছে খারাপ হয়নি, ভালোই। নিশ্চয়ই আপনার সঙ্গে আরো আলোচনা হবে। আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে আসি। দর্শক, ছোট্ট একটা বিরতি নিব, ফিরবে একটু পর।
আবারও স্বাগত ডায়মন্ড সিমেন্ট প্রসঙ্গ চট্টগ্রাম। আমরা ভোটের পরিবেশ বা ভোটের যে আমেজ সেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। আমাদের সঙ্গে স্টুডিওতে অতিথি হিসেবে রয়েছেন দৈনিক পূর্বগুণের প্রধান প্রতিবেদক সাইফুল আলম। আমরা বিরতির আগে বিভিন্ন বিষয় নিয়ে বলছিলাম, আপনি যে তরুণ ভোটারদের নিয়ে বলছিলেন, তরুণ ভোটার বা তরুণদের আশা আকাঙ্ক্ষা হিসেবে যদি আরো কিছু তরুণ প্রার্থী থাকতো দলগুলোতে, হয়তো তাদের আশা আকাঙ্ক্ষার জায়গাটা প্রতিফলিত হতো। কিন্তু তরুণদের আসলে আকৃষ্ট করার মতো আপনার কি মনে হয় যে বড় দলগুলোর আসলে কোনো ধরনের উদ্যোগ আছে বা তাদের কোনো ধরনের এরকম কোনো কর্মসূচি আপনার চোখে পড়ে? না, আসলে এখন পর্যন্ত রাজনৈতিক দলগুলোর যে প্রচারণা যেটুকু, সেটা আসলে ওই ওই ধরনের সুনির্দিষ্টভাবে না। ওদের মূল প্রচারণা আমরা যেটা দেখছি সেটা হচ্ছে, যে বললাম আপনাকে, উঠান বৈঠক, তারপরে একটা দলের রাজনৈতিক যে কিছু এত দফাওয়ারি তাদের কিছু পরিকল্পনা, ওগুলোই প্রচার করা বা বিভিন্ন জায়গায় একটু আসলে মানে এক ধরনের নির্বাচনী যিনি একটা পরিবেশ তৈরি করা এখন একটা প্রাথমিক পর্যায়ে আর কি। তবে একটা কথা আপনাকে মাথায় রাখতে হবে যে আলটিমেটলি যখন ধরেন তফসিলটা ঘোষণা হয়ে গেলে তরুণদেরকে ফোকাস করা ছাড়া বা তাদেরকে টার্গেট করা ছাড়া আসলে উপায় নেই। এবং আপনি যদি একটু এভাবে লক্ষ্য করেন যে তরুণদের এখন যদি আপনি বলেন যে তরুণদের চাওয়া পাওয়া কী হতে পারে, আমার মনে হয় এই জিনিসটা প্রত্যেকটা দলের যারা এবার নির্বাচনে আসছে এবং ক্ষমতায় যেতে চাইবে, তরুণদের আকৃষ্ট করাটা হচ্ছে তাদের প্রধান কাজ। কারণ বাংলাদেশের টোটাল বাংলাদেশটা আমরা বলবো যে বাংলাদেশের একটা কনসেপ্ট, দীর্ঘ সময় ধরে বাবা এই দল করতো, ছেলে ওখানে ভোট দিচ্ছে, ওয়াইফ ওইটা, বা পরিবার ওইভাবে ভোট দিচ্ছে, বা এক ধরনের মানে একদলীয় একটা আর কি, মানে পরিবার বা একটা দলের প্রতি তাদের কনসেন্ট্রেশনটা থাকে। কিন্তু আমরা এখন যেটা দেখছি এটা হচ্ছে এক ধরনের চেঞ্জ, প্রত্যেকটা একটা চেঞ্জ। আপনি খেয়াল করবেন একটা সময় রাজনীতিবিদরা এখনও বলে যে উন্নয়ন, হ্যাঁ, উন্নয়নটাকে আসলে নির্বাচনের জয়ের একটা হাতিয়ার হিসেবে অনেকে এটাকে প্লেস করে। আসলে কি উন্নয়ন মানে আজকে তরুণদেরকে আকৃষ্ট করে? আমি আমার নিজের অভিজ্ঞতায়, আমি তরুণদের নিয়ে অনেক কাজ করি, আমার পত্রিকায় কিছু কাজ করার সুযোগ হয়, সেই সুযোগ আমি জানি। তরুণদেরকে আপনি যখনই জিজ্ঞেস করবেন যে তোমার প্রায়োরিটি কী, তোমার চাওয়া কী, ওদের আপনি লক্ষ্য করবেন ওদের প্রায়োরিটি হচ্ছে কর্মসংস্থান। আপনার উন্নতির যেটা মানে উন্নতির যদি আপনি কথা বলেন, তাদের মুখ দিয়ে এটা আসে যে একদম পরে, অনেকের আসেও না। তাদের কথা হচ্ছে আপনার প্ল্যান কি, ফিউচার প্ল্যান কি। এই যে আজকে ধরেন বাংলাদেশ থেকে প্রচুর তরুণ দেশের বাইরে চলে যাচ্ছে, তার একটা মূল বড় কারণ হচ্ছে বাংলাদেশে তাদের যোগ্য চাকরির ব্যবস্থা নেই, কর্মসংস্থানের ব্যবস্থা নেই। এটা একটা বড় কারণ। এবং প্রচুর বেকার, প্রতি বছর শিক্ষিত বেকার বের হয়, আমরা প্রায় পত্রপত্রিকা বা গবেষণায় দেখি। সেদিক থেকে তাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে কর্মসংস্থান। আপনি দেখেন কোনো রাজনৈতিক দল আপনি বিগত সময় চিন্তা করেন, একটা হয়তো মোটা দাগে বলে দিয়ে আমরা যদি নির্বাচিত হই 1 কোটি মানুষের 50 লাখ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করব। কিন্তু এটা যে একটা রোডম্যাপ আকারে সুনির্দিষ্টভাবে, এবং সেটা কিভাবে তারা করবে আদৌ সেটার প্রেক্ষিতটা এই প্রেক্ষাপটে, ধরেন আপনি চট্টগ্রামে আমি যদি এখন বলি 3 কোটি লোককে চাকরি দিব, কোথায় দিবেন, কিভাবে দিবেন, সেক্টরটা কি হবে, এই জিনিসগুলো কিন্তু আপনি ক্লাসিফাই করি না, সুনির্দিষ্টভাবে বলার চেষ্টা করি না। এবার কিন্তু সেটা করতে হবে। আপনি ধরেন, আপনি খুবই মানে দুঃখের সাথে বলছি আর কি, চট্টগ্রামের সম্ভাবনার মানে প্রাকৃতিক সম্ভাবনা আপনি যেভাবে আছে, এটাকে আমরা আসলে ইউটিলাইজ করতে পারিনি। চট্টগ্রামের উন্নয়ন কিন্তু আপনি লক্ষ্য করেন কম হয়নি, কিন্তু আপনি হয়তো পরিকল্পিত উন্নয়ন হয়নি, বাট উন্নয়নের কিন্তু এই অন্তত 10-15 বছরের উন্নয়নের মানে আপনি ডানে বাঁয়ে তাকালে উন্নয়ন আর উন্নয়ন যেটা আমরা বলি। অথচ আবার ঠিক তার পাশাপাশি দেখেন 54 বছর হয়ে গেছে চট্টগ্রামে একটা সুয়ারেজ এখনো কমপ্লিট হয়নি। দুর্ভাগ্যজনক, একটা মেগা সিটি, সেখানে দ্বিতীয় বৃহত্তম রাজধানী, আমরা অনেক সময় বলি বাণিজ্যিক রাজধানী, কিন্তু বাণিজ্যের কি আছে আপনি বলেন? চট্টগ্রামে কোন কর্পোরেট হাউসের হেড অফিস আছে? এতগুলো অফিস ছিল, এগুলো কি চট্টগ্রামে আছে? এগুলো নিয়ে আমরা কথা বলি। এই যে আপনি কর্মসংস্থানের কথা বললেন, দেখেন আপনি মিরসরাইতে বড় শিল্প পার্ক বিশাল, এদিকে ইপিজেড, কেইপিজেড, আর আগের ইপিজেড তো এটা আছেই, অকুপাই প্রায় অনেকটাই, বাকিগুলো তো কোনো এই যে কর্মসংস্থানের এখানে যেই লেভেলের হওয়ার কথা ছিল সেটা কি হয়েছে? হয়নি। আলটিমেটলি আপনাদেরকে, আগামীর তরুণদেরকে আপনাকে স্বপ্ন দেখাতে হবে যে আমরা যদি নির্বাচিত, আমি চট্টগ্রামের কথাই বলি, যে চট্টগ্রামের এই আসল নিডটা কি, উন্নয়ন বলেন, শিক্ষা বলেন, তারপরে যেমন স্বাস্থ্য ব্যবস্থা, চট্টগ্রামের স্বাস্থ্য ব্যবস্থা, ঢাকা, এতগুলো, আমি ঢাকাকে এখানে বৈষম্যের জায়গা দাঁড় করিয়ে কথা বলছি না, আমি জাস্ট বলতে চাচ্ছি যে চট্টগ্রামকে কেন্দ্র করে কতগুলো জেলা, এই চট্টগ্রামের উপরে নির্ভর করার এই জেলাগুলো স্বাস্থ্যসেবা নেওয়ার জন্য
একটা হার্টের রোগীকেও এখন ক্রিটিক্যাল অবস্থায় নিয়ে যাওয়া লাগে ঢাকায়, ঢাকা নিতে হবে। অথচ চট্টগ্রামে বিশেষ হাসপাতাল বলতে কিছু নেই। আমরা এত লেখালেখি করি, এত কিছু করি, তা আমাদের যারা রাজনীতিবিদ বিগত, আমি আসলে ওনাদেরকে অভিযুক্ত করতেছি সেটা না, তাদের অনেকেরই অনেক জায়গায় অনেক অবদান আছে, অনেক কিছু করেছে, কিন্তু আমাদের মনে হয় এইসব জিনিসগুলো আমরা অতীতে কখনো চিহ্নিত করে বলিনি যে স্বাস্থ্য খাতে আমাদের চাওয়া পাওয়া হচ্ছে এই, অর্থনীতির এই, কর্মসংস্থান এইসব জিনিসগুলো একেবারে সুনির্দিষ্ট করে তার আড়ালে আমাদের যে ধরেন 16টা চট্টগ্রামের 16টা আসনের এমপিরা যদি একজোট হয়ে আমাদের প্রায়োরিটিটা ঠিক করতো, অগ্রাধিকারটা ঠিক করতে পারতো, এবং সেটা ওখানে লবিং করতো সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে যে আমাদের এই প্রায়োরিটি, এই কাজগুলো আমাদের এখানে করা চাই, তাইলে অন্তত 10টা না হোক 5টা 2টা হতো, কিন্তু সেগুলো হয়নি। এই জন্য এইসব জিনিসগুলো কিন্তু তরুণদেরকে আপনি যে বলতে পারবে, তরুণরা, আমার ধারণা যে তরুণরা তাদেরকে ভোট দিবে। আরেকটা বিষয় হচ্ছে, আমরা নির্বাচন আসলে সব প্রতিবারেই দেখি যে কিছু না কিছু ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। যেমন আগে আলোচনা হয়তো বাণিজ্যিক রাজধানী গড়া হবে, আপনি কিছুক্ষণ আগে নিজেও বলছিলেন। এই যে সামনের নির্বাচন, এক পরিবর্তিত পরিস্থিতিতে আসলে চট্টগ্রাম কি ফ্যাক্টর হতে পারে নির্বাচনে? না, আমি এই ক্ষেত্রে আপনাকে একই কথাই বলবো। আমাদের চট্টগ্রামের যে সম্ভাবনাগুলো আছে, সম্ভাবনাগুলোকে আপনি কাজে লাগানোর জন্য, যেমন বাণিজ্যিক রাজধানী কনসেপ্টটা এখন আসলে বেগ হয়ে গেছে। এই জিনিসটা এখন মানুষ মনে করে যেটা কথার কথা। আপনি দেখবেন স্মার্ট নগরী, সিঙ্গাপুরের আদলে কত রকম কথা আমরা শুনি, কিন্তু বাস্তবায়নটা আমরা সেই লেভেলে তার ধারে কাছে আমরা কিছু দেখি না। আপনি দেখেন যে চট্টগ্রামের জলাবদ্ধতাটা, আমরা যদি মোটা থাকে যাও, যে চট্টগ্রাম শহরের যাকে জিজ্ঞেস করেন যে আপনার সমস্যা কি, জলাবদ্ধতার সমস্যা সবার আগে নিবে। সাম্প্রতিক সময় নিরাপত্তা, আপনার নাগরিক নিরাপত্তার ইস্যুটা একটু মানে বড় হয়ে দেখা দিচ্ছে, অনেক কিছুই আছে। কিন্তু আমার মনে হচ্ছে আপনার এই, যদি আপনি পুরো চট্টগ্রাম বলেন, এই চট্টগ্রামের এই অবস্থানের মধ্যে কর্মসংস্থান এবং যেটা বললাম স্বাস্থ্যসেবা, যে স্বাস্থ্যের দিকে একটু নজর দেওয়া, এই যে চট্টগ্রামটা আপনি দেখেন, আপনি যদি পুরো চট্টগ্রাম, বৃহত্তর চট্টগ্রামটা আমরা চিন্তা করি, এটা একটা ট্যুরিস্ট জোন, একটা হাব হবে, এই হবে সেই হবে, নানা কথা শুনি। আপনি ট্যুরিস্ট হাব হওয়ার জন্য তো দূরে থাক, এই ট্যুরিস্ট হওয়ার জন্য এই এলাকার মধ্যে যে স্থাপনাগুলো হওয়া দরকার বা যে ধরনের অবকাঠামো তৈরি করা দরকার, এগুলাকে কোনো রাজনৈতিক দল আমরা এখন পর্যন্ত তাদের ম্যানিফেস্টোতে একেবারে সুনির্দিষ্ট করে, একেবারে মেয়াদ হিসাব করে যদি বলা, সেভাবে কিন্তু কেউ বলেনি। অথচ এখানে সম্ভাবনার সবগুলো জায়গা আছে। বন্দরকেই বা সেভাবে কি ব্যবহার করা? হ্যাঁ, সেটা এই কথাটাই বলছি। আপনি দেখেন চট্টগ্রাম বন্দর, চট্টগ্রাম বললেই আমরা বুঝি কি চট্টগ্রাম বন্দর, চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক। এই যে এখন বন্দর রক্ষা কমিটি বা বন্দর নিয়ে যে আয়োজনগুলো হচ্ছে, পক্ষে বিপক্ষে অনেক ধরনের মত আছে, কিন্তু বন্দরের যে সমস্যাগুলো, আমার কথা হচ্ছে একেবারে ফোকাস করে, রাজনৈতিক দলেরই কথা বলেন, কোনো রাজনৈতিক দল, এই তত্ত্বাবধায়ক সরকার যেভাবে তারা বিনিয়োগের জন্য চেষ্টা করেছে, এগুলো নিয়ে অনেকে বিতর্ক করে, এগুলার ইনস অ্যান্ড আউটের কথাগুলো আমাদের আসলে প্রকাশ্যে আনার জন্য রাজনৈতিক দলগুলোকে এখন মুখ খুলতে হবে। আর প্রত্যেকটা কাজে আমরা সবাই বলা যে এগুলা রাজনৈতিক দলের আসলে মানে নিজেদের ম্যান্ডেটে নিয়ে আসা, মানে নিজেদের ইস্যু হিসাবে নিয়ে এসে বড় বড় রাজনৈতিক দলগুলো তাদের এই আঞ্চলিক হিসাবে না রেখে বন্দরকে আমার মনে হয় একেবারেই মেইন স্ট্রিমে আনা দরকার। এবং এই বন্দর যদি বলা হয়, এবং এটা আসলে ইনফ্যাক্ট এটাই সত্যি, বন্দর যদি উন্নত হয়, বন্দর যদি সক্রিয় পূর্ণাঙ্গভাবে হতে পারে, বাংলাদেশের চেহারাই পাল্টে যাবে। নিশ্চয়ই। আমরা আসলে সময় থাকলে হয়তো আপনার আরো বিস্তারিত মতামত শুনতে পারতাম। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ। ভালো থাকুন সবাই।